পারবো না। তো আমরা কথা বলা প্র্যাকটিস করার জন্য প্রথম দিন থেকেই কিছু লেকচার শিট অর্থাৎ আমরা প্রেজেন্টেশন দিচ্ছিলাম। আর এখানেও আমরা টেন্স রিলেটেড দেখেন আপনি অনেক কাজ করেছেন, দেখলাম খাতায় কিছু লিখে পাঠিয়েছেন। আসলে মানে আমি কি বলে ধন্যবাদ দেবো, এত কাজ কিন্তু মানে আমি মনে করছিলাম আপনি সময় পাবেন না, কিন্তু আপনি অনেক সময় দিয়েছেন। এইভাবে সময় দিতে থাকলে দেখবেন 2 মাসের ভিতরে আপনি কথা বলা শিখে যাবেন, মাত্র 2 মাস। হুম। তো এই যে দেখেন এখানে কিছু ট্রান্সলেশন সামনে রেখেছি, আমাদের এইগুলো কিন্তু বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করতে হবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এখানে সাবজেক্ট কি বলেন তো? সূর্য। তাহলে সূর্য ইংরেজি কি? সান। আর সান যেহেতু পৃথিবীতে একটা, এর আগে কিন্তু দি সান দিতে হবে, দি সান অর্থাৎ সূর্যটি। দা সান, পৃথিবীতে আর্টিকেলের ক্লাস করাবো তখন বুঝবেন যে পৃথিবীতে যা কিছু একটা তার পূর্বে দি বসে, যেমন দি সান, দি মুন, দি টাইটানিক, দা আর্থ। হ্যাঁ, যা কিছু একটা, দা তাজমহল, এইগুলো কিন্তু যা কিছু একটা পৃথিবীতে সব কিন্তু তার পূর্বে দি বসবে। তো দি সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এখানে রাইজেস কেন দিলাম বলেন তো? সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই জন্য কিন্তু ভার্বের পরে এস বা ইএস হবে, তাহলে দা সান রাইজ হবে না, দা সান রাইজেস ইন দা ইস্ট। পাখিরা আকাশে ওড়ে, এই ট্রান্সলেশনটা করেন তো কি হবে? পাখিরা আকাশে ওড়ে, এটা। হ্যাঁ, তাহলে দা বার্ডস। হ্যাঁ, দা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, দা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। তারপর একটা বিষয় দেখেন, গোলাপের গন্ধ মিষ্টি, এটাও কিন্তু খুব সহজ। তাহলে গোলাপের গন্ধ মিষ্টি, এখানে সাবজেক্ট কোনটা? গোলাপের গন্ধ। তো গোলাপের গন্ধ ইংলিশটা কিভাবে বলতে হবে? দা স্মেল অফ দ্য রোজ, স্মেল অফ দ্য রোজ অর্থাৎ গোলাপের গন্ধ। এরপর আমাকে একটা ভার্ব বসাতে হবে, কি ভার্ব বসানো যায় বলেন তো? দা স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, দেখেন TAC, the smell, SMELL, the smell of TAC, the smell of the rose, ROSE, the smell of the rose is sweet, SWEET। এটা কি হলো? এখানে আমার সাবজেক্ট কিন্তু এতটুকু, দ্য স্মেল অফ দ্য রোজ, গোলাপের গন্ধ। এরপর একটা ভার্ব নিয়ে এসেছি, আমরা কি জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্যই কিন্তু হয় না। আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। বলেন। সাবজেক্ট এত বড় হলো, দা দা স্মেল অফ দা রোজ, রোজ, হ্যাঁ এই, এত বড় সাবজেক্ট। হ্যাঁ অবশ্যই বড় সাবজেক্ট, এর থেকেও বড় হতে পারে। গোলাপের গন্ধ, এই টোটাল কিন্তু এটা আমার হচ্ছে সাবজেক্ট, গোলাপের গন্ধ। এখানে আপনি কি দিতে চান বলেন তো? আপনি বলেন যে স্যার এটা সাবজেক্ট হয় না, এমন একটা বলতে পারবেন? এখানে কি গোলাপকে সাবজেক্ট ধরবেন? না। দেখেন গোলাপের সঙ্গে রয়েছে, গোলাপের, আর এর সঙ্গে গন্ধ। গোলাপের গন্ধ কি গোলাপ থেকে আলাদা করা যায়? যায় না। এই টোটাল এটা কিন্তু সাবজেক্ট, দ্য স্মেল অফ দ্য রোজ, দ্য স্মেল অফ দ্য রোজ, গোলাপের গন্ধ, ইজ সুইট, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট, গোলাপের গন্ধ হয় মিষ্টি। দেখেছেন? তাহলে এই যে ভেঙে ভেঙে শব্দ তৈরি করা শিখতে হবে। তোমরা ভাগ্যবান, আচ্ছা এই যে বাংলা বাক্যটা তোমরা ভাগ্যবান, তোমরা হচ্ছে সাবজেক্ট আর ভাগ্যবান হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে ভার্ব কোথায় গেল বলেন তো? আগে আমাদেরকে ভার্ব বের করা শিখতে হবে। এই বাক্যে কি কোথাও ভার্ব আছে? একটু বলতে পারবেন যে ভার্ব কোথায় গেল এখানে? স্যার এখানে এই বাক্যে তো ভাত নাই। নাই, কিন্তু এখানে ভার্ব আনা যায়, ভার্ব আনতে হবে, নতুন করে সংযোজন করতে হবে। কিভাবে দেখেন, এই যে তোমরা ভাগ্যবান, এখানে এইভাবে লিখতে হবে, এই মাঝখানে এখানে মনে মনে একটা বাংলা ধরে নিতে হবে, তোমরা হও ভাগ্যবান, তোমরা হও ভাগ্যবান। তাহলে কি হবে? ইউ, ইয়েস, ইউ আর লাকি, তোমরা হও, এই আর মানে হচ্ছে হওয়া, থাকা। আর কোথা থেকে আসলো? বি ভার্বের ভিতরে থেকে আর এসেছে। যেমন এখানে লিখি, দেখেন সরি, তোমরা ভাগ্যবান, তোমরা ইংরেজি কি বলেন তো? ইউ, তোমরা ইংরেজি কি? ইউ, ইউ। এরপরে কি লিখবো? এ আর ই, আর, এইটাই কিন্তু আমি ভার্ব নিয়ে এসেছি। এই যে মনে মনে একটা ধরে নিলাম না বাংলা শব্দ, তোমরা হও ভাগ্যবান, তোমরা হও ভাগ্যবান, সেই হওয়া ইংরেজি হচ্ছে আর, এটাই কিন্তু এখানে ভার্ব, এবং এটা এখানে মেইন ভার্ব। আপনি আজকে পার্টস অফ স্পিচ লিখেছেন দেখলাম A to Z, পার্টস অফ স্পিচটা আমি আরেকটু দেখিয়ে দিব। তো তার আগে আমাদের সব সময় আগে দেখতে হবে ভার্ব। বাক্য গঠন করতে গেলে মেইন যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে ভার্ব। বাক্য গঠন করতে গেলে মেইন কিসের প্রয়োজন? ভার্ব। দেখবেন একটা মানুষের যদি এক হাত নাও থাকে, মাথায় চুল নাও থাকে, এক চোখ নাও থাকে, সে কিন্তু বাঁচতে পারে। কিন্তু কোনো মানুষের যদি
রুহু বা আত্মা না থাকে সে কি বাঁচবে? হার্ট যদি না থাকে, হার্ট বিট যদি কাজ করা বন্ধ করে দেয়, মানুষটা কিন্তু মরে যাবে। তো বলা হচ্ছে ইউ আর, এই আরটা এখানে ভার্ব, এবং আর হচ্ছে এখানে মেইন ভার্ব, এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, সাহায্যকারী ভার্ব না। তো ইউ আর, এরপরে অবজেক্ট দিতে হবে কি, তোমরা হও ভাগ্যবান। ভাগ্যবান ইংরেজি কি? LUCKY, ইউ আর লাকি, ইউ আর লাকি, তোমরা হও ভাগ্যবান। হ্যাঁ, তাহলে দেখছেন এই যে এখানে কিন্তু ভার্ব ছিল না, তোমরা ভাগ্যবান, দুটো শব্দ ছিল, ইংলিশে তিনটা হয়ে গেল কিভাবে? ইউ আর লাকি, তিনটা শব্দ হলো ইউ আর লাকি, তোমরা হও ভাগ্যবান। তো এইভাবে কিন্তু সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা আপনি একটু বলেন তো কি হবে? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান রাইজেস হুম। ইন দ্য হ্যাঁ, ইস্ট। ইস্ট, এই যে পেরে গেছেন, থ্যাংক ইউ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কিন্তু এইটা একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? রাইজ মানে হচ্ছে ওঠা, কিন্তু এখানে অস্ত যাওয়া, অর্থাৎ সূর্য অস্ত যায়, সূর্য তলিয়ে যায়, এটার অর্থ হবে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। কিন্তু এখানে যেহেতু এই বাক্যটাও দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে কিন্তু দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট কি হবে? দা, SUN, দা সান, SET, এই সেট মানে হচ্ছে অস্ত যাওয়া, সেট মানে কি হবে? অস্ত যাওয়া। কিন্তু সূর্য যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, ওর পর একটা এস হবে, দা সান সেটস ইন দা ওয়েস্ট, WEST। দেখছেন? তাহলে এখানে ভুল হচ্ছিল কি, এই সেটের পরে কিন্তু একটা এস দিতে হবে, এখানে একটা এস দিব। কেন এস দিব? কারণ এই সূর্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, দা সান, এই জন্য এরপরে কিন্তু এস হবে, দা সান সেটস ইন দা ওয়েস্ট, দা সান সেটস ইন দা ওয়েস্ট। তারপর দেখেন ঘোড়ার কি শিং আছে, তুমি কি তাকে চেনো? এটা কিন্তু আমাদেরকে প্রতিদিন, এখানে দেখেন এই যে ডে 1, এটা দিয়েছি কি সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1, দেখেছেন? এটা প্রথম দিনে প্র্যাকটিস করবেন। দ্বিতীয় দিনে দেখেন নিচেই দিয়েছি আবার ডে 2, এই যে জায়গাটা দেখেন, এই যে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 2, অর্থাৎ এই কাজটা আমরা দ্বিতীয় দিনে করব। কেমন? রনি স্কুলে যায় নাই, এই বাক্যটা কোন টেন্স বলেন তো? রনি স্কুলে যায় নাই, এটা বলতে পারবেন কোন টেন্স? আগে আমাদেরকে জায়গা খুঁজে বের করতে হবে যে আমরা কোথায় শিখবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেক বিশাল, যে কোনো ভাষা, কিন্তু আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন জায়গা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। তো এখানে কি বলা হচ্ছে? রনি স্কুলে যায় নাই, এই নাই থাকার কারণে এই যে ভার্ব, আপনার কিন্তু এখানেই কনফিউশন হচ্ছে, হচ্ছে কিনা বলেন? রনি স্কুলে যায় নাই, তো এখানে রনি আপনি পারেন, রনি ইংরেজি রনি, স্কুল ইংরেজি স্কুল, যাওয়া ইংরেজি গো, কিন্তু এই যে নাই, নাই, যায় নাই বললে কেমন শোনা যায়, তাই না? তো এইটা কোন টেন্স, আমাদেরকে আগে টেন্সটা খুঁজে বের করতে হবে। তাহলে এটা কোন টেন্স হবে? ইয়েস, পাস্ট টেন্সের নেগেটিভ, পাস্ট টেন্সের নেগেটিভ। যেমন এটার যদি, স্কুল। ইয়েস, রনি, কিন্তু অনেকে ডিড নট ওয়েন্ট টু স্কুল বলে ফেলে, কিন্তু যেটা একেবারেই ভুল। এটা হবে রনি ডিড নট গো টু স্কুল। এই ডিড যখন ব্যবহার করবেন, তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, RONY, রনি ডিড নট, তারপর কি হবে? GO, গো, এখানে কিন্তু ওয়েন্ট দেওয়া যাবে না। আমরা অনেকে ভাবি কি যে এইটা তো পাস্ট টেন্স, তাহলে এখানে গো এর পাস্ট টেন্স ওয়েন্ট হবে, নো, এখানে ডিড ব্যবহার করলে পরের ভার্বটা প্রেজেন্ট ফর্মে আসে। রনি ডিড নট গো টু স্কুল, SCHOOL। দেখছেন বাক্যটা কত সহজে পেরে গেলেন, রনি ডিড নট গো টু স্কুল। এইভাবে মানে এটা কিন্তু একেবারে হাতে কলমে শিখাচ্ছি, প্র্যাকটিক্যাল ওয়ে, এর থেকে প্র্যাকটিক্যাল ওয়ে হয় না। এই বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করবেন, ভুল হলে আমি ধরিয়ে দিব। এইভাবেই তো এই বাক্যগুলো করতে গেলে আমাদেরকে আরো কিছু গ্রামার আইটেম শিখে আসতে হবে, তারপরেই কিন্তু এই বাক্যগুলো ট্রান্সলেশন করতে বসতে হবে। আমি যদি গ্রামার আগে না শিখিয়ে সরাসরি এখানে চলে আসি, তাহলে কিন্তু এগুলো আমরা পারবো না। তো আমরা প্রথম দিন একটু টেন্স দেখেছিলাম, সেই টেন্সের ধারাবাহিকতা অনুসারে বেসিক কনসেপ্ট অফ টেন্স, মনে হয় আমরা এই জায়গাটাতে ছিলাম। দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স, এই যে আজকে আমরা একটু ফিউচার টেন্স না একটু কথা বলে দেখি, দেখি ফিউচার টেন্সটা কেমন মনে আছে। এই যে ফিউচার টেন্সের বাংলা কি বলেন তো? ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের বাংলাটা হবে হচ্ছে ভবিষ্যৎকাল। যে কাজ আমরা একটু পরে করব, সময়টা কিন্তু এখনো এসে পারেনি, তাকে ভবিষ্যৎকাল বলে।
এই ভবিষ্যৎকাল কয় প্রকার? 4 প্রকার। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই জায়গাটা খুব ভালোভাবে দেখলে আপনি সব। ফিউচার ইনডেফিনিটের একটা বাক্য বলেন তো। এই যে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, এর একটা ইংরেজিতে আমি বাংলা একটা বাক্য বলেন। ভাত আমি ভাত খাবো, তাহলে এর ইংলিশ আমি কি ভাত হবে? খাবো। আই I will eat. আই উইল ইট I রাইস। will eat rice. রাইস। আমি যদি বলি আমি বিরিয়ানি খাবো। I will eat biryani. বিরিয়ানি। যদি বলি আমি চা, হ্যাঁ, আমি যদি বলি আমি আপেল খাবো। I will eat অ্যান আপেল। apple. অ্যান আপেল, হ্যাঁ, আর্টিকেল দিতে হবে an। তারপর যদি বলি এইটা, এই যে আই উইল ইট রাইস, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, আমি ভাত খাবো। তো এইটাকে যদি বলি ফিউচার কন্টিনিউয়াস করেন, তো এই একটা বাক্যকে কি হবে তখন? Continuous. হ্যাঁ। I will eating rice. না না না, আই উইল বি ইটিং না, রাইস, কি বলতে হবে? আই উইল বি ইটিং I রাইস। আই উইল I বি ইটিং will রাইস। eating rice. দেখেন এখানে উইল বিটা তো কেন I দিতে? will eat, হ্যাঁ, জি জি। ইটিং রাইস, এই যে জায়গাটা দেখেন এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে এই যে প্রথমে সাবজেক্ট আসে। প্রথমে দিতে কি হবে। দিতে হয়? হ্যাঁ, প্রথমে দেখেন সাবজেক্ট দিয়েছি, প্রথমে কি দিয়েছি? সাবজেক্ট। তারপর শ্যাল বা উইল, তো আচ্ছা, বেশিরভাগ জায়গায় উইল ব্যবহার করতে হয় সাবজেক্টের পরে উইল। তাহলে সাবজেক্ট কি? আই। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। দেখেন আমি কবিতাটি লিখতে থাকবো, এই বাক্যটা দেখেন, আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দা পোয়েম। আই উইল বি রাইটিং দ্য পোয়েম। আমি চিঠিটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য লেটার। আমি কাজটি, তুমি কাজটি করতে থাকবে, ইউ উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তো দেখেন দুইটা বাক্য আপনি পেরে গেছেন। আই উইল ইট রাইস, এটা ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে আই উইল বি ইটিং রাইস। আপনি গতকালকে পার্টস অফ স্পিচের যে লেখাগুলো লিখছেন, অনেক লম্বা একটা লেখা, এটা কি নিজে নিজে লিখছেন নাকি কোথাও সাহায্য নিয়েছেন? তার একটু সাহায্য নিচ্ছি। থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন। এখন দেখেন এই যে সাহায্য নেওয়া ভালো, কিন্তু ওইটা নিজে নিজে করতে হবে। আমি দেখলাম টোটাল পার্টস অফ স্পিচ আপনি লিখছেন, এটা খুবই ভালো। দেখে লিখলেও অনেক কাজ হয়, এটা কিন্তু পরীক্ষিত সত্য। তো আপনি যেভাবেই লেখেন না কেন খুবই ভালো, অনেকগুলো পেজ লিখে ছবি তুলে পাঠাইছেন, ওই লেখাগুলো আরেকটু বড় করে লিখে দিবেন। এবং ওই পার্টস অফ স্পিচটা আমি আরেকটু আপনাকে দেখিয়ে দিব, যে একটা বাক্য আমি বললাম যে আই অ্যাম গোয়িং টু স্কুল, অথবা আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়াছি। তো এই যে বাক্যটা বললাম, আই হ্যাভ গন, এই বাক্যটা দিয়ে বলি তুমি, আমি কবিতাটি লিখতে থাকবো। দেখেন আই উইল বি রাইটিং দ্য পোয়েম, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। তো এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। আচ্ছা, আমি একটু ওয়েট করেন, আমি বিদ্যুৎ চলে গেছে তো সংযোগটা একটু দিয়ে নি, দাঁড়ান, জাস্ট ওয়েট এ মিনিট। একটু ওয়েট করেন সামান্য, আমি এখান থেকে কানেকশনটা দিয়ে নিই। আচ্ছা, ওকে, শুনতে পারছেন ক্লিয়ার ভাবে? জি, শুনতেছি। আচ্ছা, দেখেন তাহলে এই যে জায়গাটা আমি বললাম, এখানে কি হচ্ছে? এখানে বললাম যে পার্টস অফ স্পিচের কথা যদি বলি, যে এই যে জায়গাটা লিখে ফেলেছিলাম, জাস্ট এই আই উইল বি ইটিং রাইস, এখানে আই কোন পার্টস অফ স্পিচ? এখানে আইটা কিন্তু সাবজেক্ট, কিন্তু এটা তো বাক্যের সাবজেক্ট বা কর্তা। কিন্তু এটার আলাদা একটা পার্টস অফ স্পিচের নাম আছে না? প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তো এখানে আইটা কি নাউন না প্রোনাউন না ভার্ব নাকি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? এখানে আই হচ্ছে প্রোনাউন। আই হচ্ছে প্রোনাউন। উইল, এই উইলটা, এই উইলটা কোন পার্টস অফ স্পিচ? উইলটা হচ্ছে ভার্ব। এবার ভার্বের ভিতরে বিভিন্ন রকমের ভার্ব আছে। যদি বলি উইলটা কোন রকমের ভার্ব হবে, তখন উত্তর দিতে হবে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আগে আমাদেরকে এতটুকু জানতে হবে যে এটা হচ্ছে ভার্ব।
অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। এখানে দেখেন আরো একটা ভার্ব রয়েছে, এই যে রাইটিং। তো এই রাইটিংটা হচ্ছে মেইন ভার্ব, আর উইলটা হচ্ছে অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব। কেমন? স্কুলে হেডমাস্টার থাকে না, আবার তাকে সাহায্য করার জন্য কিন্তু সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক থাকে। এখানেও কিন্তু ঠিক তাই। অর্থাৎ একটা বাক্যে একটা মেইন ভার্ব থাকতে পারে, আবার ওই মেইন ভার্বকে হেল্প করার জন্য যে ভার্ব গুলা থাকে ওইগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এই যে পার্টস অফ স্পিচ গুলো আপনি লিখেছেন, প্রতিদিন যদি এইভাবে লিখতে পারেন, দেখবেন অতি দ্রুত, ভেরি কুইকলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ফ্লুয়েন্সি মাস্ট কাম, ফ্লুয়েন্সি অবশ্যই এসে যাবে। এই যেভাবে লিখেছেন, এই কাজগুলো প্রত্যেকদিন চালু রাখবেন, এগুলো চলমান রাখেন, দেখেন শিখে যাবেন। তো আমরা দুইটা টেন্স এখানে ফিউচারে কমপ্লিট করতে পেরেছি, একটা ফিউচার ইনডেফিনিট আর একটা ফিউচার কন্টিনিউয়াস। আই ইট রাইস, সরি আই উইল ইট রাইস, আর একটা হচ্ছে আই উইল বি ইটিং রাইস। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কেমন হয়, এই যে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে শ্যাল বা উইল বসে, তারপরে বি যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বি। মনে রাখবেন শ্যাল বি বা উইল বি অবশ্যই বসবে, প্লাস সিম্পল ভার্ব, এর সঙ্গে আইএনজি। মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। কেন দিতে হবে? প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আইএনজি বসে, সেটা হোক প্রেজেন্ট কন্টিনিউয়াস, হোক পাস্ট কন্টিনিউয়াস, হোক ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কিন্তু আইএনজি বসে। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আই উইল বি ইটিং রাইস, হি উইল বি ক্যাচিং ফিশ, দে উইল বি ড্রাইভিং এ কার, হি উইল বি মেকিং এ হাউস, সুমন উইল বি সিঙ্গিং আ সং। দেখেছেন? একটা বাক্য থেকে অনেক বাক্য তৈরি করা শিখতে হবে। একটা নিয়ম শিখলে ওই নিয়ম থেকে আরো অনেক নিয়ম আমাদেরকে শিখতে হবে। কথা বলা কিন্তু খুবই সহজ, শুধু কিছু নিয়ম অনুসরণ করতে হবে, কথা বলার পদ্ধতিটা অনুসরণ করতে হবে, আর কিচ্ছু করা লাগে না। ফিউচার পারফেক্ট টেন্সে কি কি হয় দেখেন। ফিউচার পারফেক্ট টেন্সের বাংলা কি? ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যৎ সময়ে ঘটে থাকবে। এই যে সেন্টেন্সটা দেখেন, ভবিষ্যৎ সময়ে ঘটে থাকবে। যেমন দেখেন, এখানে একটা বাক্য লিখেছি, আমি কবিতাটি লিখে থাকবো। আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। এবার এই নিয়মে আপনি আরো কয়েকটি বলেন। আমি গানটি গেয়ে থাকবো। আমি আমার মামার বাড়ি বেড়াতে গিয়ে থাকবো। সে স্কুলে গিয়ে থাকবে। সে আজ বাড়ি আসিয়া থাকবে। অর্থাৎ এখানে বাংলা ক্রিয়ার শেষে দেখেন, এই যে বাংলা ক্রিয়ার শেষে তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, এই শব্দগুলা থাকবে। যেমন স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। স্ট্রাকচারটা একটু দেখি আমরা, খুবই সহজ কিন্তু এটা। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ, শ্যাল হ্যাভ দেওয়ার প্রয়োজন নেই। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন দেখেন, আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। আপনি এই নিয়মের কয়েকটা বাংলা বাক্য এবং তার ইংরেজি বাক্য বলতে পারবেন? আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো, আমি মোবাইলটা কিনিয়া থাকবো। এই ধরনের কয়েকটা বাক্য একটু বলা যাবে, যে ফিউচার পারফেক্ট টেন্সের কয়েকটা বাংলা বাক্য। এবং এই যে দেখেন এখানে নিচে আরো রয়েছে, সে তোমাকে সাহায্য করে থাকবে, আছে না? এই বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি বলেন? হুম, তাহলে কয়েকটা বাংলা বাক্য বলেন মনে মনে। যেমন আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো, কি হবে? আই উইল হ্যাভ মেড এ হাউস। এই উইল, রাইট, ইয়া, হুম, রিড। হ্যাঁ, আমি ভাত খাইয়া থাকবো। আই উইল হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট দিবেন। হ্যাঁ, প্রথমে সাবজেক্ট দিবেন, তারপরে উইল হ্যাভ দিবেন, তারপর মূল ভার্বের ভি থ্রি ফর্ম। এই যে এখানে দেখেন রাইট থেকে করেছি রিটেন, রাইট, রোট, রিটেন। এই জন্য এই যে কনজুগেশন অফ ভার্ব না, এই শীটটা কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। রিটেন কোথা থেকে আসলো? এই যে দেখেন রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। বি থ্রি। হ্যাঁ, ভি থ্রি। এই ভি থ্রি ফর্ম কাজে লাগে কোথায়? ভয়েস চেঞ্জ করতে গেলে লাগে, এবং প্রত্যেকটার পারফেক্ট টেন্স করতে গেলে লাগে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এই পারফেক্ট টেন্স করতে গেলেই কিন্তু সেখানে ভি থ্রি প্রয়োজন হয়। ভি থ্রি ছাড়া কিন্তু পারফেক্ট টেন্স করা যায় না। তো আমরা এখানে কোন পারফেক্ট করতেছি? আমরা কিন্তু এখানে দেখতেছি হচ্ছে ফিউচার পারফেক্ট। এই জন্য দেখেন আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম, আমি কবিতাটি লিখে থাকবো। আমি তো যদি বলি আমি একটা মোবাইল, চারটে অপশন
সবসময় উইল হ্যাভ বসবে, সব সাবজেক্ট ভি থ্রি, হ্যাঁ, শুধু এই টেন্সে ভি3 বসবে, ফিউচার পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট পারফেক্ট টেন্সে। আমি কবিতাটি লিখে থাকবো, আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। আমি একটা মোবাইল কিনে থাকবো, আই উইল হ্যাভ বট এ মোবাইল। এই বট কোন জায়গা থেকে আসলো? বট এসেছে বাই থেকে, বাই, বট, বট। আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো, কি হবে বলেন তো? আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো, আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো। আই আই উইল উইল হ্যাভ মেড এ হাউস, আই উইল হ্যাভ মেড এ হাউস। আমি একটা বাড়ি তৈরি করিয়া থাকবো। যদি বলি আমি একটা কলম কিনিয়া থাকবো, আই উইল হ্যাভ বট এ পেন, আই উইল হ্যাভ বট এ পেন। আমি একটা সুমনা, রনি একটা গান গেয়ে থাকবে, রনি একটা গান গেয়ে থাকবে, কি হবে তাহলে? আই উইল রনি হ্যাঁ, রনি উইল হ্যাভ, হি উইল হ্যাভ হ্যাঁ, স্যাং এ সং। গান এখানে গান ইংরেজি হচ্ছে, সং। হুম, এই স্যাং কোথা থেকে আসলো? সিং শব্দের অর্থ গান গাওয়া, সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং। এটা মনে রাখবেন। অর্থাৎ রনি উইল স্যাং এ সং, রনি একটা গান গেয়ে থাকবে। এর জন্য কিন্তু আমার এই কনজুগেশন অফ ভার্বের এই যে ফিউচার পারফেক্ট টেন্স করতে গেলে, যেমন দেখেন এই যে এখানে গিভেন, সে আমাকে একটা কলম দিয়া থাকবে, সে আমাকে একটা কলম দিয়া থাকবে, কি হবে? হি উইল হ্যাভ গিভেন মি আ পেন। এই গিভেন কোন জায়গা থেকে আসছে? এই গিভ থেকে এসেছে, গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, আর গিভেন মানে দিয়াছে। গিভ, গেভ, গিভেন, গিভ, গেভ, গিভেন। গিভ মানে হচ্ছে দেওয়া, গেভ মানে হচ্ছে দিয়েছিল, আর গিভেন মানে হচ্ছে দিয়াছে। তাহলে যদি বলি রনি আমাকে একটা কলম দিয়াছে, রনি হ্যাভ, রনি উইল হ্যাভ গিভেন মি এ পেন। দেখেছেন? এই যে ড্রাইভেন দিয়ে একটা করেন, ড্রাইভেন বা ড্রিভেন, সে একটা গাড়ি চালিয়া থাকবে, সে একটা গাড়ি চালাইয়া থাকবে। হি উইল হ্যাভ হি ড্রাইভেন, উইল হি উইল হ্যাভ ড্রাইভেন এ কার, হি উইল হ্যাভ ড্রাইভেন এ কার। এই কট দিয়ে একটা করেন তো, ক্যাশ কট কট, তাহারা মাছ ধরিয়া থাকবে, কি হবে? তাহারা মাছ ধরিয়া থাকিবে। তাহারা দে উইল হ্যাভ কস্ট দে উইল হ্যাভ কট ফিশ, এটার উচ্চারণ হবে কট, সি, কট সি এ ইউ জি এইচ টি, কট ফিশ। তাহলে দেখেছেন এই কনজুগেশন অফ ভার্ব শেখাটা কত জরুরি। প্রথমে আপনাকে শিখতে হবে সাবজেক্ট, কিছু সাবজেক্ট শিখতে হবে, যেমন আই, উই, হি, সি, দে, আস। হ্যাঁ, এই সাবজেক্ট কিছু শিখতে হবে। এরপর হচ্ছে ভার্ব চিনতে হবে। এই যে ভার্ব তো অলরেডি আমি এইভাবে কিন্তু শিখাচ্ছি। আর আরেকটা জিনিস দেখতে হবে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইবার এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কি হবে? আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। দেখেন এই গো, গো দিয়ে একটা বাক্য বলেন, আমি যাই, ইংরেজি কি হবে? আই গো, আই গো, আমি যাই। আই গো যদি বলা হয় তুমি আই যাও, গো তুমি যাও, ইউ গো, তুমি যাও, কি হবে? ইউ গো। ইউ যদি বলি ইউ গো আমরা যাই, উই গো, কি হবে? উই গো। উই যদি বলি উই গো রনি যায়, তখন হবে রনি গোজ, না রনি গোজ হবে, কেন হবে? গোল হ্যাঁ, গোজ হবে, গোজ। কারণ এই যে রনি যায়, এটা কখন যায়? বর্তমান কালে। আর এখানে যেহেতু রনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য কিন্তু গো হবে না, গোজ হবে। এই জায়গাটা মনে রাখতে হবে। গো কথা বলতে গেলেও মনে রাখতে হবে, লিখতে গেলেও কিন্তু মনে রাখতে হবে। কি মনে রাখবেন? এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে সাবজেক্ট, তাহলে সেখানে গোজ হবে, অর্থাৎ মূল ভার্বের পরে এস বা ইএস বসে। এইটা শুধুমাত্র একটা টেন্সে বসে, কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর কোথাও কিন্তু ভার্বের পরে এস বা ইএস বসে না। আচ্ছা, গো দিয়ে কমপ্লিট করলাম। এবার ওয়েন্ট দিয়ে করেন তো, যেমন বলেছিলাম আই গো, আমি যাই। এবার যদি বলি আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট, আই উইল আই ওয়েন্ট। যদি বলি সে গিয়েছিল, হি ওয়েন্ট। এখানে কিন্তু হি ওয়েন্ট অনেকে প্রশ্ন করে, স্যার এখানে তো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে হি ওয়েন্টস হবে না কেন, এস হবে না? কিন্তু এটা তো পাস্ট টেন্সে চলে আসছে, এখানে আর এস বা ইয়েস হবে না। এস বা ইয়েস হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এবং এবং ওই ভার্বের বাম পার্শ্বে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে এখানে যেমন রনি গোজ, রীতা গোজ,
হ্যাঁ, তারপরে যে কোনো ব্যক্তির নাম যদি এখানে দেন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে এখানে গোজ হবে। তারপর কি আছে, ওয়েন্ট। যেমন দেখেন, রনি গোজ, এবার রনি গিয়েছিল, রনি ওয়েন্ট। রনি স্কুলে গিয়েছিল, রনি ওয়েন্ট টু স্কুল। দেখছেন, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। মিতা স্কুলে গিয়েছিল, মিতা ওয়েন্ট টু স্কুল। শুধু সাবজেক্ট পরিবর্তন করে দিলেই হবে। একটা নিয়ম শিখে ওই নিয়মে 10টি বাক্য আপনি করবেন, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে। তারপর এই গন দিয়ে করেন। গনটা কাজে লাগবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের বেলায়। যেমন এখানে গন দিয়ে কিভাবে করা যায়, আমি গিয়াছি, আই হ্যাভ গন। আই হ্যাভ গন, তুমি গিয়াছো, ইউ হ্যাভ গন। তারা গিয়াছে, দে হ্যাভ গন। এবার যদি বলি তারা স্কুলে গিয়াছে, দে হ্যাভ গন টু স্কুল। তারা বাড়ি গিয়াছে, দে হ্যাভ গন হোম। তারা বাজারে গিয়াছে, দে হ্যাভ গন টু মার্কেট। তারা সিনেমা দেখতে গিয়েছে, দে হ্যাভ গন টু সিনেমা। তাহলে দেখছেন, এই যে জায়গাগুলো এইভাবে যদি শেখা হয়, আপনি নিজে বলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি কঠিন? সহজ, খুবই সহজ। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পড়ে, বিভিন্ন অনলাইন ব্যাচে, অফলাইন ব্যাচে আমরা সঠিক পদ্ধতিতে কিন্তু আসলে ইংরেজিটা শিখি না। যার কারণে আমরা সঠিক পথের অনুসন্ধান না পাওয়ার কারণে আমরা হতাশ হয়ে ছেড়ে দেই যে এটা আমার দ্বারাই হবে না। কিন্তু দেখেন, এই যে তিনটা বাক্য দিয়ে, তিনটা ভার্ব, গো, ওয়েন্ট, গন, কতগুলো বাক্য আপনাকে দেখালাম। আই গো, ইউ গো, দে গো, হি গোজ। আবার ওয়েন্ট দিয়ে করেন, আই ওয়েন্ট, হি ওয়েন্ট, দে ওয়েন্ট। এখানে আপনি অবজেক্ট বা কর্ম বসাতে পারেন। আই ওয়েন্ট টু স্কুল, দে ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। দেখেছেন? তাহলে এইবার এখানে গন দিয়েও করতে পারেন। যেমন আই হ্যাভ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল, দে হ্যাভ গন টু মার্কেট, হি হ্যাজ কাম টু মাই হোম। হ্যাঁ, হি হ্যাজ কাম হোম, সে বাড়ি আসিয়াছে। অর্থাৎ পারফেক্ট টেন্সটাও কিন্তু আমরা শিখে গেলাম। তো দেখেন, আমরা যে জায়গাটাতে ছিলাম মূলত, এই যে ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ রিটেন দা পোয়েম, আমি কবিতাটি লিখে থাকবো। সে তোমাকে সাহায্য করে থাকবে। এটা দেখেন, সে তোমাকে সাহায্য করে থাকবে। হি উইল হ্যাভ হেল্পড ইউ, হি উইল হ্যাভ হেল্পড ইউ, সে তোমাকে সাহায্য করে থাকবে। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। এভাবেও কিন্তু ফিউচার পারফেক্ট করা যায়। অর্থাৎ একই সময়ে দুইটা কাজ হবে। যে কাজটি প্রথমে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর যেটা শেষে হবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে। কেমন দেখেন, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, আমি বক্তব্যটা দিয়ে থাকবো, বিফোর ইউ কাম। এই বিফোর এর পরে যে অংশটুকু থাকবে এইটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে। আবার দেখেন, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, এভাবেও কিন্তু ফিউচার পারফেক্ট হয়। আবার সাধারণ ফিউচার পারফেক্ট, এই যে আমি কবিতাটি লিখে থাকবো, সে তোমাকে সাহায্য করে থাকবে, বাবা আজ বাড়ি এসে থাকবে, আমরা একটা মাছ ধরে থাকবো। এইভাবেও ফিউচার পারফেক্ট করা যায়। আবার এভাবেও করা যায়, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। কোন কাজটা আগে হচ্ছে বলেন তো? আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আমি বক্তব্য, তুমি আমি আসার আগে, বক্তব্য দিয়ে থাকি। এইটা ফিউচার পারফেক্টের নিয়মে। এই যে দেখেন, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, এটা ওই উপরে যেভাবে করেছেন ঠিক সেই একই নিয়মে, ঠিক সেই একই নিয়মে। আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ। এবার কি হবে, তুমি আসার আগে, আগে ইংরেজি কি, বিফোর, বিফোর ইউ কাম। আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে, আমি পৌঁছানোর আগে তুমি অফিসে গিয়ে থাকবে। তাহলে কি হচ্ছে, তুমি আগে অফিসে গিয়ে থাকবে, এটা প্রথমে হবে, ইউ উইল হ্যাভ গন টু দা অফিস। এবার কি হবে, আমি পৌঁছানোর আগে, এর ইংরেজি কি, আগে ইংরেজি বিফোর, বিফোর আই রিচ। মনে রাখবেন, ফিউচার পারফেক্ট টেন্সে যদি কখনো এরকম থাকে, তুমি আসার আগে আমি কাজটা করে থাকবো, তুমি আসার পরে আমি কাজটা করে থাকবো, এখানে সব সময় মনে রাখতে হবে যে কাজটি আগে হচ্ছে ওই কাজটা ফিউচার পারফেক্টের নিয়মে করতে হবে, এবং যে কাজটা পরে হচ্ছে ওইটা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। কেমন দেখেন, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ, আমি বক্তব্যটা দিয়ে ফেলবো, বিফোর ইউ কাম, তুমি আসার আগে। এবার আমরা একটু দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও কিন্তু ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যা, এটাও তাই। এখানে সময়ের উল্লেখ থাকবে এবং ভবিষ্যৎকালের কোনো চলমান ভাব বুঝাবে, সময়ের উল্লেখ থাকবে। এবং হ্যাঁ,
বলেন। ফিউচার পারফেক্ট টেন্স আর ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস একই মানে মনে হয় হ্যাঁ, এসব না একই করতে। মনে হবে না। দেখেন এখানে একটা বাক্য বলি, সে তোমাকে সাহায্য করে বাস্তবে থাকবে। না, এই বাক্যটা দেখেন, সে তোমাকে সাহায্য করে থাকবে। কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। একটা বাক্য খুব ভালোভাবে দেখেন, সে তোমাকে সাহায্য করে থাকবে, এটা ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য কি দেখেন, উম তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো, অথবা আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এই বাক্যটা আর এই বাক্যটা কি এক হলো? সে তোমাকে সাহায্য করে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকবে। সময়ের উল্লেখ যেমন, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। স্কুলে ঘন্টা দিত না হাই স্কুল লেভেলে, তো বলছে যে ঘন্টা না বাজা পর্যন্ত, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে, আমি কাজটি করতে থাকবো। এই যে দেখেন এখানে সময়ের উল্লেখ করে দেওয়া যায়, আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। এই যে উই, আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। এখানের একটা বড় চিহ্ন কি জানেন? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হ্যাভ বিন থাকে, উইল হ্যাভ বিন, এবং ভার্বের পরে আইএনজি থাকে। কি বললাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন থাকে এবং ভার্বের পরে আইএনজি থাকে, উইল হ্যাভ বিন থাকে এবং ভার্বের পর আইএনজি থাকে। আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক। যদি বলা হয় আমরা 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, কি হবে বলেন তো? আমরা 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। উই উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর অ্যান আওয়ার। আমরা 2 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলতে থাকবো, কি হবে বলেন তো? তার ওইটার মধ্যে পর আসলে কিভাবে? হ্যাঁ, ফর। অবশ্যই এখানে যেহেতু মনে রাখবেন, যাবত বা ধরে থাকলে ফর আসে। যাবত বা ধরে কোনো বাংলা বাক্যের ভিতরে যদি যাবত বা ধরে থাকে তাহলে ফর আসে। আর যদি হইতে থেকে চেয়ে এমন শব্দ থাকে সেখানে সিন্স আসে। আমরা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো, উই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স। আমরা 1 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম, উই উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 1 আওয়ার। দেখেছেন? আর সিন্সের একটা ব্যবহার করেন, যেমন আমি 10 বছর, আহ 10 বছর যাবত, 10 বছর থেকে এই বাড়িতে বসবাস করছি। অর্থাৎ হইতে 10 বছর, 1900, যেমন আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করিতেছি, করিতে থাকবো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করতে থাকবো। এই যে করতে থাকবো 1980 সাল থেকে, হইতে থেকে চেয়ে, এমনটি হলে কি হবে বলেন তো? হইতে থেকে চেয়ে থাকলে সিন্স, আর যাবত বা ধরে থাকলে ফর। তো এতটুক মনে রাখেন। এই যে যদি আমি 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, এই বাক্যটা দেখেন, এই যে এখানে দেওয়া আছে আমি কাজটি করতে থাকবো, আর এটা কিভাবে করতে হবে? আমরা 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো, সময়ের উল্লেখ থাকবে। তাহলে কি হবে? উই উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক, উই উইল হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। তারপর কি আছে বলেন তো? এখানে আপনি নিজে নিজে একটা বাক্য বলেন যেখানে কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন ছেলেরা আহ 2 ঘন্টা ধরে তাস খেলতে থাকবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ। দ্য বয়েজ উইল হ্যাভ বিন প্লেইং কার্ডস ফর 2 আওয়ার্স। অর্থাৎ এখানে আমরা ফিউচার টেন্স সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। এবার দেখেন, আমরা জানি কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স কয় প্রকার? 3 প্রকার। এবার দেখেন, আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি আমাদের গুরুত্ব সহকারে, এই যে 3টা টেন্সের কথা বললাম, এই 3টা টেন্স কিন্তু আমাদের খুব ভালোভাবে একটু দেখতে হবে।
কোন তিনটা? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। কারণ আমাদের সারা দিনের কত ভাগ আমরা কথা বলতে পারি এই তিনটা টেন্স ব্যবহার করে, দেখেন 90 থেকে 95 ভাগ। হুম। তাহলে এই তিনটা টেন্স কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা বাক্য দিয়ে এই তিনটা বাক্য বলতে পারবেন। যেমন আমি যদি বলি রনি ক্যাচেস ফিশ, রনি মাছ ধরে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। এটার পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট কি হবে বলেন তো? ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে হলো রনি মাছ ধরে। না, রনি মাছ এটা হবে ধরেছিল, হলো পাস্ট ইনডেফিনিট। মাছ ধরে তো প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে রনি মাছ ধরেছিল, তখন রনি মাছ ধরেছিল। হুম, তখন হবে রনি ক্যাচেস ফিশ। এটা তো বললেন প্রেজেন্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটে এই ক্যাচের থেকে আনতে হবে কট। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। এই যে দেখেন এখানে আছে, এই জন্য বলছি এইগুলো। আর হ্যাঁ, এইগুলো একটু মনে রাখবেন, হ্যাঁ। এখানে এগুলো একটু পড়ে ফেলেন, আজকেই এই শীটটা পড়ে ফেলবেন। আপনি তো অনেক কাজ করেছেন দেখলাম, আমাকে পাঠিয়েছেন। এইগুলো একটু, রাতে ঠিক করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক, আজকে যে কাজটা দিব এখানে দেওয়া আছে ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল, আবার কট মানে ধরিয়ে আছে। এখানে দেখবেন দেওয়া আছে ক্যাচ কট কট। এই দেখেন ডিগ মানে খনন করা, পুকুর খনন করা, খাল খনন করা, এটা হবে ডিগ। আর এর ভি টু বা পাস্ট ফর্ম কি হবে? ডাগ। যদি বলা হয় আমরা একটা পুকুর খনন করি, তাহলে কি হবে? উই ডিগ এ পন্ড। আমরা একটা পুকুর খনন করেছিলাম, উই ডাগ এ পন্ড। আমরা একটা পুকুর খনন করিয়াছি, উই হ্যাভ, উই হ্যাভ ডাগ এ পন্ড। এখানেও কিন্তু ডাগ হবে, কেন হবে? এই যে দেখেন ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ডাগ, আবার ভি2 ও কিন্তু ডাগ। তাহলে এই যে ভার্বের পরিবর্তন, আমরা পুকুর খনন করি, করি বললে বর্তমানে বুঝায়, এখানে কিন্তু ডিগ ব্যবহার করতে হবে, ডিগ। আর যখন খনন করেছিলাম তখন ডাগ হবে। আর যদি বলি খনন করিয়াছি, তখন কি হবে? তখন উই হ্যাভ ডাগ হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের ভি3 ফর্ম বসে। কোনটা বসে বলেন তো? ভার্বের ভি3 ফর্ম বসে। নাটক বিক্রি। তো এই যে দেখেন প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল টেন্সের একটা বাক্য বলতে বলেছি, তাহলে কি বলতে হবে? যদি বলা হয় রনি ফুটবল খেলে, রনি প্লেস ফুটবল। রনি হ্যাঁ, আর যদি বলি রনি ফুটবল রনি খেলেছিল, তখন হবে রনি প্লেড ফুটবল। প্লের সঙ্গে ইডি যোগ করতে হবে, কেন? কারণ এটা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের গঠন কি হয় দেখেন, এই যে এখানে পাস্ট সিম্পলের গঠন, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস এক্সটেনশন। সে একটি ছবি এঁকেছিল, হি ড্রিউ আ পিকচার। পরের বাক্যটা কি আছে পড়েন, সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে কি হবে? গাড়ি চালানো ইংরেজি কি? ড্রাইভ। হি ডাইভ ড্রোভ এ কার, হি হি ড্রোভ। ডাইভ হুম। হি ড্রাইভ এ কার দিলে প্রেজেন্ট টেন্স, হি আর যখন ড্রভ হি ড্রভ, ইয়েস হি ড্রভ হি এ ড্রভ কার, এ কার। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আচ্ছা, সে ইংরেজিতে কথা বলেছিল, কি হবে? সে ইংরেজিতে কথা হি বলেছিল। স্পিক। ইয়েস, হি স্পোক ইন ইংলিশ। স্পিক মানে কথা বলা। আর এর ওইটা তো আর এর ভি2 ফর্ম, এর পাস্ট ফর্ম হবে স্পোক। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। তাহলে কি হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স এন্ড ফিউচার। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন প্রণালী কি হয় দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 ফর্ম প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাই, এই বাক্যগুলো পড়েন তো, এখানে কি কি আছে? আমি স্কুলে যাই, তো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি গজ টু স্কুল, সে স্কুলে যায়। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। দা দা আর্থ মুভস অ্যারাউন্ড না রাউন্ড দা সান, পৃথিবী পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। হি কামস হি কামস হি কামস হিয়ার এভরি ডে, সে প্রতিদিন এখানে আসে। এ- আকবর, সম্রাট আকবর এটা ইনোভেটস বাংলা আকবর। নিউ ইয়ার, বাংলা ইয়ার। আকবর বাংলা সাল চালু করেন। দেখেন আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর কিন্তু অনেক আগে বাংলা সাল চালু করে রেখে দিয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে। কিন্তু তারপরও এই দেখেন এখানে ইনোভেটস, দেখেছেন আকবর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে ভার্বের পরে এস যোগ করেছি। আকবর ইনোভেটস বাংলা ইয়ার। আচ্ছা, অনেকে আপনি প্রশ্ন করতে পারতেন যে স্যার এটা তো পাস্ট টেন্সে হওয়ার কথা,
আকবর বাংলা সাল চালু করেছিলেন, কিন্তু না, এই কথাগুলোকে ঐতিহাসিক সত্য বলে। এইগুলোকে কি বলে? ঐতিহাসিক সত্য। এই ঐতিহাসিক ঐতিহাসিক। যে সত্য, এই যে দেখেন এখানে আছে এই যে হিস্টোরিক্যাল ট্রুথ, এই জায়গাটা দেখেন। এই ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো, এগুলো সব সময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। ঐতিহাসিক সত্য যে বিষয়গুলো, এইগুলো সবকিছু কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, তারপরে বৈজ্ঞানিক সত্য, হুম, এইগুলো কিন্তু সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়। মনে রাখবেন, এই শীটটা আমি দিব, এটা থেকে মনে রাখতে হবে সবকিছু, কিন্তু এখান থেকে কথা বলা শিখতে হবে। আর ফিউচার সিম্পল টেন্স তো আমি কেবল দেখালাম যে কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে, সাধারণভাবে হবে। আমি আগামীকাল একটা মোটর বাইক কিনবো, আমি আগামীকাল একটা শার্ট কিনবো, তারা আগামীকাল ঢাকায় বেড়াতে যাবে, এই সময়টা এখনো এসে পারেনি, আগামীকাল, ভবিষ্যৎ, এই জন্য এগুলোকে ভবিষ্যৎকাল বলে। আর ফিউচার সিম্পল টেন্সের গঠন প্রণালী খুবই সহজ। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তারা স্কুলে যাবে কি হবে? এখানে দেখেন, বলেন তো তাহলে গঠন প্রণালী কি হয়? ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি হয়, বা ফিউচার সিম্পল টেন্সের? এই যে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস শেল উইল প্লাস ইউ ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। আমি ইংরেজিতে কথা বলবো, আই উইল স্পিক ইন ইংলিশ। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। তারা একটা বাড়ি তৈরি করবে, এটা কি হবে বলেন তো? তারা একটা বাড়ি তৈরি তারা করবে, একটা বাড়ি তৈরি করবে। হুম, দে দুই উইল, দুই দে উইল দুই মেক এ দুই হাউস। ওয়ান কি জানি। দে উইল মেক এ হাউস, মেক মানে তৈরি করা। ওই তারা ফুটবল খেলবে, দে make উইল প্লে ফুটবল। কি হবে? দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। বল। তারা ক্রিকেট খেলবে, দে উইল প্লে ক্রিকেট। হুম, আমরা স্কুলে যাব, উই উইল গো টু স্কুল। এখানে গঠন প্রণালীটা মনে রাখবেন। আমরা স্কুলে যাব, আমরা ইংরেজি কি? উই। তারপরে কি বসবে? শ্যাল বা ওই উইল। শ্যাল বা উইল, তাহলে উই এর পরে উইল বসে, উই উইল। তারপর কি? ভার্বের বেস ফর্ম গো, উই ইউ উইল গো। বেস্ট তারপর কি হবে? টু স্কুল, আমরা স্কুলে যাব। এইখানে দেখেন একটা চার্ট দিয়ে সব বুঝিয়ে দেওয়া যায়। এখান থেকে আপনি প্রথমে একটা সাবজেক্ট নিবেন, এখানে প্রথমে সাবজেক্ট নিলাম আই। কি নিলাম বলেন? আই। আই এর পরে একটা ভার্ব নিলাম রাইট। আই এর পরে এখান থেকে একটা ভার্ব নিলাম কি? রাইট। এইখান থেকে পাস্ট ফর্মের আর ভার্ব নিব না, ফিউচারও নিব না, এইবার একটা অবজেক্ট নিব। অবজেক্ট কি নিব? অবজেক্ট নিব হচ্ছে এ লেটার। তাহলে কি দাঁড়ালো? আই রাইট এ লেটার। এর অর্থ কি? আমি একটা চিঠি লিখি। আচ্ছা, এইবার প্রেজেন্ট ফর্মের ভার্ব না নিয়ে আপনি স্যার। এখান থেকে, হ্যাঁ, স্যার তাহলে এটা মানে এটা আসলে কিভাবে কি? লেটারের সামনে, কোনটা? ওই যে লেটারের সামনে লেটার। ও, হ্যাঁ, এ কিভাবে আসলো, ধন্যবাদ। প্রশ্ন করবেন এইভাবে, খুব খুশি হব। এই যে লেটারের সামনে এ এসেছে কি, দেখেন, আই রাইট এ লেটার। একই সঙ্গে একই সময়ে কি একটা হাত দিয়ে অনেকগুলো চিঠি লেখা যায়? যায় না। মনে করেন আপনি চিঠি না। লিখতেছেন, একই সঙ্গে কি অনেকগুলো লেখা যায়? একটি চিঠি লিখি না? আর এখানে যেহেতু এটা নাউন, প্রপার নাউন, এর আগে একটা আর্টিকেল দেওয়া যায়। মানে একটা নাউন এটা। এই নাউনের যেমন আই রাইট লেটার, আমি চিঠি লিখি, কিন্তু এখানে বাক্যটা এরকম হবে, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার, আই রাইট এ সং, আমি একটি গান গাই। এখানে আর্টিকেল এ দিতে হবে। বুঝতে পেরেছেন? একটাই মানে এখানে তো অনেকগুলা গাই না, মানে একটা একটা, গাইতেছি। ইয়েস ইয়েস, মানে হ্যাঁ। চিঠিতে এইবার, একটা এইবার লিখতেছি। এখান থেকে আপনি বাক্য তৈরি করেন। আই, এই রাইট না নিয়ে রোট, এখান থেকে একটা বাক্য নিবেন, পাস্ট টেন্সের রোট। কি দাঁড়ালো? আই রোট এ লেটার। এই অবজেক্ট সবসময় ঠিক থাকবে। ফিউচারের একটা বাক্য তৈরি করেন, এখান থেকে নিতে হবে আই উইল রাইট। কি নিতে হবে? আই উইল রাইট। আই দেখেন, উইল রাইট। হুম, আই উইল রাইট, এই যে এখানে কিন্তু আমি প্রথমে রাইট নিয়েছি, তারপর রোট নিয়েছি, আর এবার নিব হচ্ছে উইল রাইট। কি নিব? উইল রাইট, আই উইল রাইট এ লেটার। উইল রাইট। তিনটা বাক্য করেছি দেখেন, আই আই রাইট এ উইল লেটার, রাইট। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখবো। এইভাবে আমি যেভাবে দেখালাম, আপনি উই দিয়ে করেন তো উই ব্যবহার করবেন,
আর এদিকে সিং, স্যাং, উইল সিং এবং এ সং, এইটা দিয়ে বাক্য করেন। উইল দিয়ে, উই দিয়ে প্রথম আই আই সং, উইল দিয়ে করতে হবে, সব আই উইল। থিঙ্ক, আই থিঙ্ক সং, হুম। না সরি, উই সিং সং। না, এখানে এ দিতে হবে, উই সিং এ সং দেওয়া আছে, দেখেন এ সং, আমরা তো একবারে একটা গানের বেশি ও গাই না। হুম। একই সময়ে। ও জি, হুম। আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলছিলাম। হুম। না, প্রেজেন্ট ইনডেফিনিট আপনি বলেন, প্রেজেন্ট কিন্তু এখানে আমি ইনডিফিনিট, এখানে বলতেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট অবজেক্ট। হুম, হুম। ও উই 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 এ সং। উই স্যাং, এটা উচ্চারণ হবে স্যাং, এইটা নিতে হবে। উই পাস্ট টেন্স যখন করবেন তখন কি হবে, উই স্যাং এ সং। এবার ফিউচার যখন করবেন তখন এই দুইটা বাদ যাবে, এইখান থেকে একটা ভার্ব নিতে হবে, উই উইল সিং এ সং। আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ প্রথমে প্রেজেন্ট টেন্সের এই বক্স থেকে একটা ও ভার্ব নেবেন, জি, তারপরে এখন বুঝতে পারছি। হ্যাঁ, এইবার তাহলে উই দিয়ে ইউ দিয়ে করেন, ইউ, ইউ দিয়ে ওয়াস, অস্ট, উইল ওয়াস টিভি, অর্থাৎ তুমি টিভি দেখো। এই প্রথমে ইউ নিবেন, তারপর এইখান থেকে বক্সের একটা ভার্ব নিবেন, এইটা হয়ে গেলে পাস্ট টেন্সের একটা ভার্ব। এবার এই দুইটা হয়ে গেল, এবার ফিউচার টেন্সের একটা ভার্ব নিতে হবে। ইউ ওয়াজ টিভি। হুম। এটা ঠিক আছে, তারপরে তারপর হলো পাস্ট টেন্স, ইউ ইউ ওয়াজ, ইউ ওয়াজ টিভি। হ্যাঁ, এই যে এইবার ঠিক আছে, তারপরে তারপরে ইউ ইউ উইল ওয়াজ টিভি। হুম, এবার হি দিয়ে করেন, হি এইগুলো নো, হি নো হিম। হি দিয়ে, হুম, হি হি নো হি নো, হিম, হিম। হি নো হিম। এখান থেকে শেষে একটা অবজেক্ট নেবেন, হিম অথবা হার। তারপর তারপর হলো হি, তারপর এটা হলো উচ্চারণ হবে হি নিউ, হি নিউ, নিউ। হি নিউ হিম, নিউ, সে তাকে চিনতো। এর বাংলাটা হবে সে তাকে চিনতো। সে তাকে চিনতো। হ্যাঁ, তারপরে হি উইল নো হিম। সে তাকে চিনবে। তাহলে তার দেখছেন, একটা বক্স দিয়ে সে তাকে চিনবে। জি, তাহলে জি একটা এখন বক্স থেকে বুঝতে পারছি সবগুলো আমি বলি। হুম, বলেন, খুব ভালো হবে। শি প্লে শি প্লে ফুটবল। না, প্লেস হবে এখানে, প্লেস। তারপরে এটা প্লেস দিতে হবে, কারণ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে ও প্লে বলা সরি, যাবে। জি ভুলে গেছি গা, হুম, ওইটা হুম। মনে আছিল কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, হি বলেন। প্লেজ ফুটবল। হুম, তারপরে হি প্লেড ফুটবল। হুম, হি উইল প্লে ফুটবল। হুম, দে ড্রাইভ, দে ড্রাইভ এ কার। হুম, দে 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 ডগ ডগ ডব এ কার। হুম, দে উইল ড্রাইভ কার, হুম। ড্রাইভ এ কার। ইয়েস। তারপরে হলো ইট 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 ড্র, ইট ড্র ড্র এ পিকচার। হুম, তারপরে ইট ইট ড্রিও ড্রিও এ পিকচার। হুম। তারপরে হলো ইট উইল ড্র এ পিকচার। হ্যাঁ, উচ্চারণটা হবে ড্র, তারপরে উচ্চারণ করতে রানা হবে ড্র। তো রানা দিয়ে করেন, ইট রানা ইট রানা ইট রানা ইট রাইস। রাইস। হ্যাঁ। না, তারপরে এখানে রানা একটু ভুল হয়ে গেল, এখানে রানা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হচ্ছে, ও হুম, রানা ইটস হবে। ইটস, এটা এটা মনে রাখতে ভুলে হবে। যাই গিয়া। হুম, রানা ইট রাইস, হুম, রানা এট, রানা এট রাইস, হুম। রানা উইল উইল ইট রাইস। ইয়েস, এটা অ্যাড নয়, এটা বলতে হবে তারপরে এট রাইস, রানা এট রাইস। হ্যাঁ, পাস্ট টেন্সে উচ্চারণটা হবে এট, অ্যাড বলা যাবে না, এট। এইবার আরেকটা আছে, দেখেন গো দিয়ে করা যায়, রানা গোস টু ইউনিভার্সিটি। এখানে গো দেওয়া যাবে না, এর সঙ্গে ইএস যোগ করতে হবে। ওই যে দেখেন একেবারে উপরে দিয়েছি, এস বা ইএস হবে, এই জায়গাটা দেখেন এস বা ইএস হবে। কি হবে, রানা গোস টু ইউনিভার্সিটি। তারপর কি করতে হবে, রানা ওয়েন্ট টু ইউনিভার্সিটি। অর্থাৎ এই একটি বক্সের মাধ্যমে আপনি কিন্তু এই সিম্পল টেন্সের সকল ব্যবহার এখানে পেয়ে যাচ্ছেন। এই বক্সটা দেখে দেখে আপনি নতুন করে আরো বাক্য তৈরি করতে পারবেন। ওই যে কনজুগেশন অফ ভার্বের শিট দেখিয়েছি না, ওইটা দেখে দেখে এখানে এই যে আই রাইট এ লেটার, আপনি এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারেন। আই এর জায়গায় এখানে আপনি দে দিতে পারেন, দে রাইট এ লেটার, রাইট না দিয়ে এখানে আপনি মেক দিতে পারেন, দে মেক এ হাউস। এই লেটারের জায়গায় আপনি অবজেক্ট পরিবর্তন করে এখানে হাউস দিয়ে দিলেন,
দে মেক এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করে। এবার পাস্ট টেন্সে দিবেন দে মেড এ হাউস, তারা একটা বাড়ি তৈরি করেছিল। এই মেড কোন জায়গা থেকে আসলো? মেক থেকে। আর এগুলো কিন্তু আমাদের অগ্রিম আগে থেকে মুখস্থ করতে হয়, এগুলো কিন্তু জি। আমাদেরকে মুখস্থ কর। ওই যে যে ভার্ব। হ্যাঁ, বাড়ির হ্যাঁ, দেখে বলতে পারি। এটা এটা আমি আপনাকে এখনই দিচ্ছি, এগুলো দেওয়ার পরে এগুলো দেখে দেখে আপনি মুখস্থ করবেন। যেমন এই যে রাইড মানে চড়া, ঘোড়ায় চড়া, রাইড রোড রিডেন। শাইন মানে হচ্ছে চমকানো। তারপরে শুট, স্মেল মানে ঘ্রাণ নেওয়া, স্মেল স্মেল্ট স্মেল্ট। তারপর দেখেন স্টিল মানে চুরি করা, স্টেল স্টোল স্টোলেন। ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, টিয়ার টোর টর্ন। তারপরে রয়েছে এই যে কত ভার্ব আছে না এখানে, যেমন ডিল, ডেল্ট ডেল্ট, ড্রিম ড্রিমড ড্রিমড। তারপরে রয়েছে কত ভার্ব, এই ভার্ব গুলো একটু সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্ক স্যাঙ্ক সাঙ্ক। এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করেন, দেখবেন যে কথা বলা অনেক সহজ। আমরা কিন্তু এই বিষয়টাকে কঠিন করে ফেলি বিভিন্ন মানে কঠিন নিয়ম অবলম্বন করি। এই জন্য নিয়মটা খুবই সহজ। এই যে দেখেন, একটা বক্স দিয়ে আপনি নিজে নিজে কতগুলো বাক্য তৈরি করলেন। শুধুমাত্র সাবজেক্ট চিনতে স্যার, হবে, ভার্ব চিনতে হবে। হ্যাঁ বলেন। ওই যে ইএসটা শুধু কি গোয়ের সাথেই বসবে না না, অন্য গোয়ের সাথে না, এটা আমি বাকির সাথে? আরেকটু বলি। এইটা এস বা ইএস বসবে হচ্ছে যখন এই যে বাম পাশে সাবজেক্ট না দেখেন, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা। এখানে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হবে, তখন কিন্তু প্রেজেন্ট। এই যে দেখেন, এই জায়গাটা, এই লাইনটা দেখেন, স্যার, এই যে দেখেন, কিন্তু স্যার, সাবজেক্ট যদি, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস বসে। সাবজেক্ট কি হবে? থার্ড ও পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তা সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন কি? আমি, আমরা, তুমি, তোমরা, এটা বাদে সব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখেন এই যে যে বলেছি, রহিম, করিম, তারপরে হি, সি, এগুলা কিন্তু সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং এইগুলো দিয়ে এই সাবজেক্ট গুলো যখন প্রথমে বসিয়ে বাক্য রচনা করবেন, তখন এই ভার্বের পরে এস বা ইএস বসে। যেমন হি সিং হবে না, হি সিংস হবে, হি সিংস এ সং। তারপরে হি প্লে ফুটবল, এখানে প্লে ফুটবল হবে না, হি প্লেস ফুটবল। কি হবে? হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। অর্থাৎ মনে রাখতে হবে যে এই স্যার, যে বাক্যগুলো গঠন করার সময় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পরে এস বা ইএস বসে, তাও আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। স্যার, যদি আমি গোয়ের সাথে শুধু এস দেই তাহলে তো হবে না, না, ইএস দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইগুলো কোথায় বসবে এর একটা ক্লাস আছে, আমি এটা দেখাবো যে কোথায় এস বসবে এবং কোথায় ইএস বসবে। এর একটা নিয়ম রয়েছে, যখন আমরা নাম্বার, জেন্ডার, পার্সন, কেস, একটা ক্লাস আমি কালকে নিব এটা, তখন আপনি বুঝতে পারবেন যে গোয়ের সঙ্গে কি শুধু এস হবে না গোয়ের সঙ্গে ইএস হবে। যেমন এখানে দেখেন, গোয়ের শেষের অক্ষরটা কি আছে? ও আছে না? এই ওটা কি ভায়োল? তো ও জি। ভায়োল আছে। আর ভায়োলের পূর্বে দেখেন আবার একটা কনসোনেন্ট আছে। এমন জায়গায় এখানে কিন্তু ইএস যোগ করতে হবে, গোজ, গো, গোজ। কিন্তু ও কিছু কিছু জায়গায়, যেমন পেলে, PLAY, এই দেখেন শেষে কিন্তু কনসোনেন্ট রয়েছে ওয়াই, এবং এর পূর্বে কিন্তু একটা ভায়োল রয়েছে এ। কিন্তু এখানে কি ছিল? এখানে শেষে ছিল ভায়োল, তার পূর্বে ছিল কনসোনেন্ট। এই জন্য কিন্তু এখানে ইএস যোগ করতে হয়েছে। কিন্তু যদি বলি সে ফুটবল খেলে, তখন কি হবে? সি প্লেস ফুটবল, এখানে পেলের সঙ্গে শুধু এস যোগ করতে হবে। তো এটা আলাদা একটা ইসে দেখাবো যে কোথায় এস হবে, কোথায় ইএস হবে। এবার দেখেন এখানে এই বাক্যগুলো আমরা একটু পড়ে ফেলি। হি প্লেস ফুটবল, এখানে কয়েকটা মানে টেন্সের বাক্য আমরা এখানে দিয়েছি, এগুলো একটু পড়ে ফেলেন তো। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দে দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল। দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে। এখানে কয়টা টেন্স আছে? মোট তিনটা টেন্স। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট। হি, হ্যাঁ, প্রেজেন্ট স্যার, এটা ইনডেফিনিট। past দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য লিখেছি, প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য,
পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য, ফিউচার ইনডেফিনিটের একটা বাক্য, পরেও কিন্তু ঠিক ও, তাই। তিনটা টেন্সের তিনটা করে বাক্য দিয়েছি, মোট 6টা বাক্য। কি হলো পরের গুলো দেখেন। এই যে দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে, কখন বলে? বর্তমান কালে বলে। এইটার পাস্ট টেন্স কি হবে? বর্তমানে। পাস্ট টেন্স কি হবে? দে স্পোক ইন ইংলিশ। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল। আর ফিউচারে কি হবে? দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে। তারা ইংরেজিতে কথা বলবে। দেখেছেন? এবার আমরা বলবে। এখান থেকে নেগেটিভ করতে পারি। নেগেটিভ করতে গেলে এই যে প্রথমে দেখেন এই বক্সটাতে আপনাকে স্টার্টার নিতে হবে। স্টার্টার মানে কি? কর্তা, সাবজেক্ট। তারপরে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব মানে কি বলেন তো? সাহায্যকারী ক্রিয়া। এরপর ভার্বের বেস ফর্ম নিতে হবে। ভার্বের বেস ফর্ম নিতে হবে। তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন নিতে হবে। অবজেক্ট অথবা এক্সটেনশন নিতে হবে। কেমন দেখেন? এই যে বললাম, এতক্ষণ এই বক্সটা কি মনে আছে? এটা কিন্তু ভুলে গেলে চলবে না, এই বক্সটা মনে রাখেন। এখানে সব অ্যাফার্মেটিভ করেছি, আর এই জায়গাতে আমরা নেগেটিভ করব। দেখেন প্রথমে কি নিব? সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। এই যে দেখেন আই, এখানে একটা বাক্য নিলাম কি? আই। একটা নিলাম কি? দেখেন আই। আই। খুব আই। ভালোভাবে দেখেন, একবারেই পেরে যাবেন। কালার করে দেই, আই। আচ্ছা, এরপরে একটা নেগেটিভ অক্সিলারি ভার্ব নিব, আই ডোন্ট। কি দাঁড়ালো? আই ডোন্ট। এইবার প্লে, এখান থেকে একটা ভার্ব নিলাম প্লে। কি নিলাম বলেন তো? প্লে। আই ডোন্ট প্লে, আমি খেলি না। কি খেলি না? একটা অবজেক্ট নিলাম, ফুটবল। একটা অবজেক্ট কি নিলাম? ফুটবল। এর বাক্যর অর্থ কি দাঁড়ালো? ফুটবল। আমি ফুটবল খেলি না। দেখেন আমি অর্থটা কি দাঁড়ালো? আমি ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি না। আমি ফুটবল খেলি না। এইবার উই দিয়ে করেন তো। উই ডোন্ট, এখান থেকে উই উই প্লে বাদ দিতে হবে। প্লের নিচে কি আছে? রাইট। উই ডোন্ট রাইট রাইট। এ লেটার। উই ডোন্ট রাইট এ লেটার। দেখেন উই ভালো করে ডোন্ট খেয়াল করেন, রাইট লেটার। আমি একটা চিঠি লিখি আমি না। চিঠি লিখি। লিখি না। এবার আমি ইউ, একটা চিঠি লিখি। এবার ইউ দিয়ে করেন। ইউ ডোন্ট সিং এ সং। ইউ পেলে রাইট বাদ দিয়ে সিং ইউ দিয়ে ডোন্ট। করেন। হুম, ইউ ডোন্ট সিং এ সং, তুমি গান করো না। আচ্ছা, এটা তো সব প্রেজেন্ট টেন্সে বললাম। এবার পাস্ট টেন্সে করেন। পাস্ট টেন্সে প্রথমে আমি আবার ওই আই নিব, আই। এইবার এখানে পাস্ট টেন্সের নেগেটিভ আই কি বসে? ডিড। আই ডিড নট, এই যে পেরে গেছেন, আই ডিড নট। এখান থেকে একটা ভার্ব নিলাম ড্রাইভ। কি নিব? এখান থেকে আমি একটা ভার্ব নিলাম ড্রাইভ। আই ড্রাইভ। ডিড নট ড্রাইভ, আমি চালাই না। কি চালাই না? এ কার, আমি একটা গাড়ি চালাই না। কার। আই ডিড নট ড্রাইভ এ কার। তারপর কি হবে? এখানে দেখেন রত্ন, কি রানা, রানা। এখান থেকে আমি রানা। প্রেজেন্ট করলাম, পাস্ট করলাম। এবার ফিউচারের একটা নেগেটিভ শব্দ নিলাম, ওন্ট। রানা ওন্ট। তারপরে কি? গো, রানা যাবে না। উইল নট এর পাস্ট টেন্স ওন্ট। উইল নট কে আমরা ভালো বাংলায় ওন্ট তাহলে বলবো। রানা স্যার এটা ওন্ট। বুঝলাম না, এই যে কোনটা? কোন। ওন্ট হচ্ছে কি? এই দেখেন এখানে দেওয়া আছে, প্রথম বাক্যটা করেছিলেন কিসে? প্রেজেন্ট টেন্স থেকে। এই যে আই ডোন্ট প্লে ফুটবল। পরে একটা বাক্য করেছেন পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ বাক্য, যেমন আই ডিড নট ড্রাইভ এ কার। এইবার ফিউচার টেন্সের একটা নেগেটিভ করতে হবে না? তাই ফিউচার টেন্সের নেগেটিভ হচ্ছে এই যে, যেমন ডু নট, ডাজ নট। প্রেজেন্ট টেন্সে ছিল, পাস্ট টেন্সে ছিল ডিড নট, আর ফিউচার টেন্সে হবে ওন্ট, উইল নট, তাই এটাকে বলা হচ্ছে ওন্ট। এবার বুঝতে পেরেছেন? কোন। যেমন রানা ওন্ট গো দেয়ার। বলবো। ইয়েস, ফিউচার টেন্সের নেগেটিভে সবসময় ওন্ট বলতে হবে। রানা ওন্ট গো দেয়ার, কোন। রানা সেখানে যাবে না। রানা ওন্ট গো দেয়ার। তারপর যদি বলি রানা ওন্ট ইট রাইস, রানা ভাত খাবে না। রানা ওন্ট রাইট এ লেটার। অর্থাৎ আপনি এই বক্সের মাধ্যমে, এই ছোট্ট একটা বক্স দেখা যাচ্ছে তাই না? এই বক্সের মাধ্যমে শত শত বাক্য তৈরি করা যায়। শুধু এই ভার্ব পরিবর্তন করব আর এই অবজেক্ট পরিবর্তন করব। আমার কথাটা কি বুঝতে পারছেন? যেমন দেখেন, এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন। এই যে আই ডোন্ট প্লে ফুটবল, এখানে কয়েকটা লেখা আছে, এগুলো একটু পড়েন। I don't play football. I'm football খেলি না। I didn't play football. I'm football খেলিনি। তারপরে I won't play football. আমি ফুটবল খেলবো না। He he doesn't draw picture. সে একটি আহ, ছবি আঁকে না। তারপরে he didn't draw a picture. সে একটি ছবি আঁকেনি। হুম, হি হি ওন্ট হি ওন্ট ড্র এ পিকচার। সে একটি ছবি আঁকবে না। দেখছেন তাহলে এখানে ওন্ট মানে হচ্ছে কি? আঁকবে না, খাবে না, যাবে না, ভবিষ্যতের নেগেটিভ।
ফিউচার টেন্সের নেগেটিভ হলে ওন্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ আপনি উইল নট বললেও হবে। কিন্তু এটা এই পাত্রে দেখলাম, হ্যাঁ, আগে কখনো দেখিনি। দেখিনি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো এখন কিন্তু এই উইল নট ছিল আগে, উইল নট কে এখন লেখা হয় ওন্ট, উইল নট কে বলা হয় ওন্ট। সে একটি ছবি আঁকবে না, হি ওন্ট ড্র এ পিকচার। সে ভাত খাবে না, হি ওন্ট ইট রাইস। সে স্কুলে যাবে না, হি ওন্ট গো টু স্কুল। এখানে উইল নট বললেও হবে, হি উইল নট গো টু স্কুল, হি উইল নট ড্র এ পিকচার। সে ছবি আঁকবে না, সে ভাত খাবে না, হি উইল নট ইট রাইস। হুম, তাহলে এইভাবে কিন্তু এই আচ্ছা, বাক্যগুলো কিভাবে হবে? উইল নট দিলে হবে? হবে হবে, কিন্তু এখানে ভালোভাবে বর্তমান সময়ে উইল নটটা হচ্ছে আগের। আপনি কি অন। সবসময় এই যে আমরা ফোন ল্যাপটপ ব্যবহার করি, আমরা লেটেস্ট ব্যবহার করি না, এখানেও কিন্তু ঠিক তাই। এই ওন্ট কে আগে বলা হতো উইল নট, এখন বলা হচ্ছে ওন্ট। এই ওন্টটা ব্যবহার করা বেশি ভালো হবে। তো দেখেন এখানে আরো একটা রয়েছে, ইন্টারোগেটিভ বাক্য তৈরি করতে হয় কিভাবে, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকলো। ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ঠিক যেভাবে আমি বুঝাইছি সেইভাবে আপনি পড়বেন, না পড়লে না পারলে আমার জন্য রেখে দিবেন বা বলবেন, আমি এটা বুঝাই দিব নেক্সট ক্লাসে। আর একটা মেইন কাজ আপনার জন্য থাকবে, এই যে সেন্টেন্স ট্রান্সলেশন, এইগুলো আপনি ডে 2টা করে রাখবেন। আজকে যেভাবে হোমওয়ার্ক করেছেন, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল। লাবণী গান গেয়েছিল কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে? লাবণী, লাবণী স্যাং এ সং। সিং মানে গান গাওয়া, এর ভি 2 বা পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। সিং, স্যাং, সাং। এই যে কনজুগেশন অফ ভার্ব না, এইগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এই যে জায়গাটা এখানে প্রথমেই আছে দেখেন, সিং মানে হচ্ছে গাওয়া, সিং, SING। কোথায় কোথায় যেন দিয়েছি এখানে, সিং মানে গাওয়া, সিং, এই যে সিং। এই দেখেন সিং শব্দের অর্থ গান গাওয়া, সিং। আর গান গেয়েছিল বা গান গেয়েছিলাম তখন কি হবে? স্যাং। আর গান গাহিয়াছে বা গান গেয়েছে তখন কি হবে? সাং। সিং, স্যাং, সাং। হুম। তো তো দেখেন আজকে আপনি নিজেই কিন্তু কথা বলা শিখে গেছেন, এই যে বাক্যগুলো ব্যবহার করে এই বক্স কিন্তু আপনি নিজে নিজেই করতে পেরেছেন। তো এইভাবে টেন্স দেখলে, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডাল ভার্ব গুলো দেখবো, খুব দ্রুত সময় আপনি কথা বলতে পারবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। আমি এটা